আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গণভোটে হ্যাঁ ভোট জিতেছে, আর সেই জেতার কারণে উচ্চকক্ষ গঠন করা হবে। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে, কোন প্রক্রিয়ায়। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি, সেটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন গণভোটে হ্যাঁ ভোট জিতলে উচ্চকক্ষ গঠিত হবে কিভাবে। প্রিয় দর্শক, এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ আকর্ষণ হচ্ছে গণভোট। গণভোটের হ্যাঁ ভোট জিতলে দেশে প্রথম সংসদে নিম্নকক্ষর পাশাপাশি গঠিত হবে উচ্চকক্ষ, আর সেটি গঠন করা হবে সেটা আমরা জানি। তো এখানে এটা পড়া আর না পড়ার সমান কথা। তো প্রিয় দর্শক, গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোটে হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশনের শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে, অর্থাৎ 180 দিন মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে, অর্থাৎ 30 দিবসের মধ্যে সংসদ নির্বাচনের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতের উচ্চকক্ষে গঠন করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গণভোটের আসলে একটি প্রশ্ন থাকবে যে এটা কিভাবে, তাহলে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মত জ্ঞাপন করছেন, হ্যাঁ কিংবা না। তবে হ্যাঁ, গণভোট জিতলে উচ্চকক্ষের সঙ্গে গঠিত হবে না। তবে গণভোটে হ্যাঁ জিতলেই উচ্চকক্ষ সঙ্গে গঠিত হবে না। প্রথম ধাপে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গণভোটের ফলাফল ঘোষণা করবে। এরপর সরকার সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করবে। সাধারণ সংবিধান সংশোধনের জন্য সংসদে নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠ প্রয়োজন হয়। সংশোধনে পাশ হয়ে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর তা কার্যকর হবে। এরপর উচ্চকক্ষের কাঠামো, সংসদ সদস্য সংখ্যা, নির্বাচন বা মনোনয়ন পদ্ধতি, মেয়াদ এবং ক্ষমতা নির্ধারণের পৃথক আইন প্রণয়ন করা হতে পারে। এসব প্রশাসনিক আইনগত প্রক্রিয়ায় সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 180 দিনের মধ্যে এটি সংস্কার করা লাগবে এবং সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার 30 কার্যদিবসের মধ্যে প্রাপ্ত নির্বাচনে ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। অর্থাৎ 180 + 30 অর্থাৎ 210 দিনের মতন সময় লাগতে পারে। প্রিয় দর্শক, এখন আসা যাক উচ্চকক্ষে কিভাবে গঠন করা হবে, মানে উচ্চকক্ষ কিভাবে থাকবে। প্রিয় দর্শক, উচ্চকক্ষ থাকবে 100টি আসন। এখন ভাবতেই পারেন এই আসনগুলো কারা থাকবেন। এই আসনে থাকবে সংসদীয় যারা নির্বাচনের জয়ী দলগুলোর প্রার্থীরা থাকবেন, এবং পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে বিভিন্ন দল মনোনীত 1 সদস্য নিয়ে গঠিত হবে এই সংসদ। সহজ করে বললে, ভোটে কোন দল কত শতাংশ ভোট পেলেও সেই হিসাবে আসন পাবে। যেমন ধরুন, কোনো দল 40% ভোট পেল, তাহলে 100 আসনের 40% মানে 40টি আসন তারা পাবে। যারা 1% ভোট পাবে তাদের সেই হিসাবে একটি আসন থাকবে। নিম্নকক্ষে আসন না পেলেও উচ্চকক্ষে তারা আসন পাবে। উচ্চকক্ষের প্রধান কাজ সাধারণত আইন পর্যালোচনা, পুনর্বিবেচনা করা। সাংবিধানিক সংশোধনী, গুরুত্বপূর্ণ আইন সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের বিশেষ ক্ষমতা থাকবে। তবে উচ্চকক্ষ সরকারের উপর অনাস্থা আনতে পারবে না, তবে তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশ্ন উত্থাপন করতে পারবে। এছাড়া উচ্চকক্ষের আঞ্চলিক প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ তৈরি হবে। দুই কক্ষের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সমাধানের বিধান রাখা হয়েছে। নিম্নকক্ষ পাশ হওয়া বিল উচ্চকক্ষে পাঠানো হলে সেখানে তা নিয়ে আলোচনা, সংশোধনী প্রস্তাব, মতামত দেওয়া হতে পারে। এতে আইন প্রণয়ন প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই বাছাইয়ের সুযোগ তৈরি হয়। অনেক দেশে উচ্চকক্ষে সরাসরি সরকার গঠন বা বাজেট প্রণয়ন ভূমিকা না রাখলেও নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এর উদ্দেশ্য হলো ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং বিভিন্ন অঞ্চলে পেশাজীবী বা গোষ্ঠীর মধ্যে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। প্রিয় দর্শক, বাংলাদেশের নতুন হলেও ইতিহাসের দিক তাকালে দেখা যায় উচ্চকক্ষের ধারণা বহু পুরানো। ব্রিটিশ পার্লামেন্টে হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্স, এই দুই কক্ষের ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু রয়েছে। যাই হোক, বাংলাদেশের উচ্চকক্ষ আলোচনা বিভিন্ন সময় উঠলেও তা কখনো বাস্তবায়িত হয়নি। এই প্রথমবার আশা করা যায় যে বাস্তবায়িত হবে। এখন প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে যে সময়ের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি ঢাকার 8 আসনে হয়ে নির্বাচন দাঁড়িয়েছে। অন্যদিকে পঞ্চগড় থেকে সার্জিস আলম।
প্রিয় দর্শক, এরা যদি নির্বাচনে হারেও সেক্ষেত্রেও তাদের চান্স রয়েছে যে উচ্চকক্ষে যাওয়ার, কারণ 2% যদি ভোট পায় এনসিপি, সেক্ষেত্রে 2 জন প্রার্থী হবে। আর সেটা ধরেই নেওয়া যায় যে 1 হবে সারজিস আলম, 2 হবে নাসিরুদ্দিন পাটোয়ারি। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।